ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো তোমাদের এবিটিএ তার প্রথম পেজ 32 পাতা থেকে 35 পাতা উত্তর করব শুধুমাত্র গ্রুপ এ বি। তারপরে প্রতিদিন একটা করে স্কুলে তোমরা শুধুমাত্র এমসিকিউ এবং যে ভেরি শর্ট অ্যান্সার প্রথমে 15টা পরে 21টার উত্তর আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো। আজকে প্রথম ভিডিও দিচ্ছি, তোমরা দেখতে থাকবে, সমস্ত ভিডিও পাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। 32 পাতা পেজ নাম্বার 32, প্রথম সেট ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। প্রথম কোয়েশ্চেন বিভাগ ক থেকে 15টা অবজেক্টিভ থাকে মাধ্যমিকে, এখানে সেভাবেই কোয়েশ্চেন আছে, তোমাকে 15টাই করতে হবে। প্রথম কোয়েশ্চেন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, এটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি। দুইয়ের কোয়েশ্চেন 1.2, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস দ্রবকের মান কত? 0.0821, 0.0821। 1.3-এর কোয়েশ্চেন, কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? এটি দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা আগে সমীকরণটা লিখবে। হাইড্রোজেন প্লাস অক্সিজেন জল হয়। কোয়েশ্চেনে বলেছে যে কত মোল হাইড্রোজেনের সাথে 2 মোল অক্সিজেন। তাহলে আমি যদি এখানে 2 বসাই তাহলে অক্সিজেন পরমাণু যেতে 4টে, এই জন্য এখানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে হাইড্রোজেনের 4টি পরমাণু, বাম দিকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে বাদিকে যে সংখ্যাটা থাকে সেটাই তার মূল সংখ্যা। হাইড্রোজেন আগে যদি 2 থাকতো তাহলে 2 মোল হতো, 3 থাকলে 3, এখানে 4 আছে, তাহলে উত্তর হবে 4 মোল হাইড্রোজেনের সাথে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। স্টিম মানে হচ্ছে জল যখন বাষ্পীয় অবস্থায় থাকে তাকে স্টিম বলে। একটা কথা বলি, ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু শুধুমাত্র অবজেক্টিভ মুখস্থ করে গেলে হবে না। অনেক প্রশ্ন তোমাকে কনসেপ্ট মানে ভালো করে একটা চ্যাপ্টার পড়ে নিয়ে উত্তর করবে। যেমন ধরো 1.4, দেখবে যে উত্তর হয়তো ওই বইয়ের শেষে করা আছে, কিন্তু তুমি না বুঝে মুখস্থ করে গেলে পরীক্ষার সময় পারবে না। তো দেখে নাও, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? ঠিক আছে, তাহলে কীভাবে করবে দেখে নাও। দেখো, আমরা জানি আলফা সমান β/2 সমান γ/3, কিন্তু আমার এখানে লাগবে আলফা সমান β/2, যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ভালো করে মাথায় রাখবে, আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে বিটার মান দেওয়া আছে 2 × 10⁻⁵, তাহলে /2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে 1, তাহলে 1 × 10⁻⁵। এখন দেখো, তোমরা যদি এই সমীকরণটা মনে রাখতে পারো, আলফা সমান β/2, তাহলে তুমি পেরে যাচ্ছ। এবার দেখা যাচ্ছে পরীক্ষার সময় আলফার মান দিয়ে দিল, তাহলে বিটার মান কত? তখন কি করবে? বিটার সমান 2 আলফা, তাহলে বিটা আলফা টুয়াইস, দ্বিগুণ। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। শুধু একটা সূত্র দেখে গেলে হবে না, সেই সূত্র থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, সেদিকেও আমাদের মনোযোগ দিতে হবে। পরের কোশ্চেন দেখো 1.5, সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হবে? মোট চ্যুতি হবে 0 ডিগ্রি। দৃশ্যমান বর্ণালীর যে বর্ণে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটা বেগুনি। মনে রাখবে যে কলা, বেতে বেগুনি, সব থেকে তরঙ্গদৈর্ঘ্য কম। এবার দেখা যাচ্ছে তুমি এটা পড়ে গেলে পরীক্ষার সময় মাধ্যমিকে দেখা যাচ্ছে এই কোশ্চেনটা দিল যে কোন বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেটা মনে রাখবে। ওই যে বললাম কলা, তাহলে লাতে লাল, লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে বেগুনি। 1.7, পরিবাহিতাঙ্কের একক কি? পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো সেন্টিমিটার টু দি পাওয়ার -1, মো সেন্টিমিটার টু দি পাওয়ার -1। পরের কোশ্চেন 1.8, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কী হয়? হ্রাস পায়। অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়। ধরো একদিকে যদি রোধাঙ্ক আর একদিকে যদি তাপমাত্রা, ধরো এই নিচে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা আছে, আর ওয়াই অক্ষ বরাবর তোমার ধরো রোধাঙ্ক আছে, তাহলে এটাকে হচ্ছে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এভাবে হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পাচ্ছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন
A92 235 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন এবং দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে? কোনো কোশ্চেন দুবার পড়বে, তাহলে ভালো বুঝবে। একটি আলফা বিঘটন এবং দুটি বিটা বিঘটন হলে পরমাণুর ভর সংখ্যা কত হবে? তো দেখে নাও, এই যে 1.9, ধরো এ একটা মনে রাখবে যে আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 কমে আর ভর সংখ্যা 4 কমে। তাহলে 92 থেকে 2 কমলো 90, আর 235 থেকে 4 কমলো, এটা এভাবে মনে রাখবে 2 এটা 4, ঠিক আছে। তাহলে 231 আর নিচে 90। এবার বিটা কণা একটা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, তাহলে 90 থেকে 91, আর এখানে দেখছি দুটো বিটা, তাহলে 2 বাড়ছে 92, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, অর্থাৎ ভর সংখ্যা 231 হবে। অতএব সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে? 231, ঠিক আছে। কোনটি সন্ধিগত মৌল নয়? সিলভার, ম্যাগনেসিয়াম, কপার, ক্যাডমিয়াম। এটা মনে রাখবে, সন্ধিগত মৌল তাদের বলে যাদের ট্রানজিশন এলিমেন্ট ইংরেজিতে বলে, যাদের অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে, যাদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। ধরো পারমাণবিক সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত, এবং জিঙ্ক কিন্তু আবার সন্ধিগত মৌল নয়, ক্লাস 11-এ পড়বে। এর মধ্যে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। তাছাড়া সিলভার, ক্যাডমিয়াম, কপার এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। ম্যাগনেসিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি হয়? ইলেকট্রন ত্যাগ করে এবং জারিত হয়। এটি দেখে নাও, দেখো একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। 1.11 একটা এক্স, সে পরমাণু একটা ধাতব। এক্স সমান তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, শেষে আম মানে কিন্তু ব্যঙ্গ নয় এখানে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। এখান থেকে যদি একটা ইলেকট্রন নির্গত হয় তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ক্যাটায়ন তৈরি হবে। তাহলে এক্স থেকে একটা ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে জারণ কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে জারণ। তাহলে এখানে এক্স কী হচ্ছে? একটা ইলেকট্রন বর্জন করে জারিত হচ্ছে। তাহলে যে কোশ্চেন অ্যান্সারটা দেওয়া ছিল যে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, তাহলে উত্তর হবে এ, ঠিক আছে। পরের কোশ্চেন 1.12, একটি রূপোর গহনায় সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে কী ব্যবহৃত হয়? কোশ্চেনটা দুবার পড়বে, রূপোর গহনায় সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসাবে কী ব্যবহার হয়? এটা মনে রাখবে, এটা হচ্ছে আসল জিনিস, যে বস্তুর উপর প্রলেপ দিতে, যে বস্তুর উপর প্রলেপ দেব তাকে ক্যাথোড, এবং যে বস্তুর উপর যে বস্তুর প্রলেপ দেওয়া হয় তাকে অ্যানোড। যে বস্তুর উপর প্রলেপ দেবো তাকে কী ধরতে হবে? ক্যাথোড। এখানে বলেছে আর যার প্রলেপ দেওয়া হয় তাকে অ্যানোড। এখানে বলেছে যে রূপোর গহনায় সোনার প্রলেপ, তাহলে সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, এই জন্য অ্যানোড হিসাবে কাকে ব্যবহার করা হবে? যার প্রলেপ দিচ্ছে, অর্থাৎ সোনার। তাহলে উত্তর হবে গোল্ড, AU, অরাম থেকে এসছে। আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় সেটি কি? উত্তর হবে সালফার ডাইঅক্সাইড। কী করে হচ্ছে দেখে নাও। সালফার ডাইঅক্সাইড, ধরো এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, আয়রন পাইরাইটসের সংকেত FeS2 প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে ফেরিক অক্সাইড Fe2O3 প্লাস সালফার ডাইঅক্সাইড। তাহলে তুমি যদি ইকুয়েশন না মনে রাখো, এবার যারা পড়াশোনায় ভালো টপার হতে চাও তোমার স্কুলে এবং ভালো রেজাল্ট করতে চাও ভৌতবিজ্ঞানে, দেখো ভৌতবিজ্ঞানের শিক্ষক হিসেবে বলতে পারি, ইউ শুড রিমেম্বার রিয়াকশন, বিক্রিয়া মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবে? আয়রন পাইরাইটসের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া তৈরি হচ্ছে Fe2O3 প্লাস সালফার ডাইঅক্সাইড। তাহলে এখানে বিক্রিয়াটা মনে রাখলে তুমি দেখতে পাচ্ছ কোন গ্যাস তৈরি হচ্ছে? সালফার ডাইঅক্সাইড। নেক্সট দেখো পিতলের উপাদান কি? উত্তর হবে বিয়েরটা, কপার এবং জিঙ্ক। নেক্সট, যে LPG সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়, দেখো বাড়িতে অনেকে ভুল করে মিস্টেক হয়ে যায় যে গ্যাসের সুইচটা অফ করতে ভুলে যায়, তখন দেখবে প্রথমে গ্যাসটা জ্বালিয়েছে, তারপরে যখন গ্যাসটা লিক হয়ে যাচ্ছে তখন দেখবে দুর্গন্ধ বেরোয়, সেটা হচ্ছে ইথাইল মারক্যাপটেন। বিভাগ খ, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? এটি উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। উত্তর কী হবে? ম্যাগনেটোস্ফিয়ার। এটা দেখো বানানটা ঠিকই আছে, হাতের লেখা হয়তো অস্পষ্ট, একটু মানিয়ে নেবে, ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বজ্র পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? এটি উত্তর হবে, দেখো এখানে আছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া।
তো কী হবে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। বানানটা ভালো করে মুখস্থ করবে। পরের কোশ্চেন দেখো, অথবা তাপন মূল্যের এসআই পদ্ধতি একক কি? তুমি কিন্তু মাধ্যমিকের খাতা আমি দেখি, ভৌতবিজ্ঞানের প্রায় 18 বছর শিক্ষকতা করছি এবং খাতাও প্রায় 15 বছর ধরে দেখছি। তো এইভাবে লিখবে 2.2 অর, এবং তুমি দেখো আমি কীভাবে লিখেছি, একটা করে কোশ্চেন শেষ করছি এবং একটা দাগ দিয়েছি। তুমি যখন মাধ্যমিকের খাতা লিখবে তাহলে তোমার শিক্ষক বা শিক্ষিকা এই খাতাটা এভাবে সাইন করবে, এখানে লিখবে 1+, পরের কোশ্চেনটা লিখবে 1+, তাহলে তোমাকে জায়গা দিতে হবে, সুন্দর করে মার্জিন রাখবে খাতায় এবং মাঝখানে একটা এভাবে দাগ দেবে, তাতে দেখতে সুবিধা হয়। তাহলে দেখো যে কোশ্চেনটা ছিল 2.2 অর, এইভাবেই লিখবে, এটা 2.2, এটা 2.2 অর। তাহলে তাপন মূল্যের এসআই একক উত্তর হবে জুল পার কেজি, জুল পার কেজি। নেক্সট দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে? স্থির উষ্ণতায় 2.3 স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে? তো দেখতে পাচ্ছ যে পি যদি ওয়াই অক্ষ বরাবর ধরি, আর ভিকে যদি এক্স অ্যাক্সিস বরাবর ধরি, ভি ফর ভলিউম মানে আয়তন, পি ফর প্রেশার মানে চাপ, তাহলে লেখচিত্রটা হবে সমপরাবৃত্ত। মাইন্ড ইট, এই শব্দটা সমপরাবৃত্ত, লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্ত। নেক্সট 2.4 এসটিপিতে 22.4 লিটার আয়তনে CO2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত? এসটিপিতে 22.4 লিটার। তো দেখো CO2 আণবিক ভর কত? 44। যদি গ্রাম আণবিক ভর লিখতাম তাহলে যেহেতু 44 গ্রাম, এটা আমার লাগবে না, লাগবে এটা এসটিপিতে। যে কোনো গ্যাসের যদি আয়তন 22.4 লিটার হয়, সে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড যাই হোক, তার মধ্যে অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মানটা তুমি তোমার নাম বলে যাবে, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার মান বলবে না। কত হবে? 6.02282 10⁻23। মনে রাখবে, তুমি যতদিন বাঁচবে তোমার নামের পাশে তুমি মনে রাখবে অ্যাভোগাড্রো সংখ্যাটা মনে রাখবে 6.022 × 10⁻23। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে 2.5 কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? তো দেখো উত্তর হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম। নেক্সট কোয়েশ্চেন, লোহা এবং পিতলের তৈরি দ্বিধায়ক পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? মনে রাখবে যেহেতু বরফে রাখছে, শীতল করা হচ্ছে, কোয়েশ্চেনটা একটুখানি ঘুরিয়ে দিয়েছি, তাতে তুমি বোল্ড আউট হবে না, একবারে সোজা ব্যাটে ছক্কা। বরফের মধ্যে রাখলে ধাতুটি কোন দিকে যাবে? কোন ধাতুটি বেঁকে যাবে? পিতল। মাইন্ড ইট, পিতল। এভাবে লিখবে 2.5 অর। 2.6 চোখের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা হয়? আমিও চশমা পরি। তাহলে 2.6 হচ্ছে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, একদম দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়া, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। নেক্সট দেখো 2.7 ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষের রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী? তাহলে এইভাবে আমরা লিখব ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2, অর্থাৎ এফ সমান r/2। এফ হচ্ছে ফোকাল লেন্থ, আর ফর রেডিয়াস। 2.7 অ্যান্সার হবে ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। নেক্সট হচ্ছে বিওটি। বিওটি এককের সংজ্ঞা, এটা বইয়ে পেয়ে যাচ্ছ, পেজ নাম্বার 71, অভিনব বুকে আছে, দেখে নাও। দেখো অভিনব বুক 71 পাতার, এই যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে সেক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তিকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বোর্ড অফ ট্রেড ইউনিট বা 1 বিওটি বলে। পেজ নাম্বার 71, এখান থেকে দেখে নেবে। নেক্সট দেখো এসআই এককে আধানের এককের নাম কি? এসআই একক 2.8 অথবা, তাহলে আমি এভাবে লিখব 2.8 অর বা অথবা। এসআই একক আধান বা তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, অনেক উচ্চারণ করে কুলম্ব। কুলম্ব হবে সি একক, মানে সি দিয়ে প্রকাশ করে। 2.9 বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কী করা হয়? তাহলে অ্যান্সার হবে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ হচ্ছে হলুদ বা সবুজ। প্রিয় শিক্ষার্থী দেখে নাও 84 পাতায় আছে, এটা অভিনব। এই যে দেখতে পাচ্ছ যে লাইভ তার আন্তর্জাতিক হচ্ছে বরদামি, নিউট্রাল তার এটা হচ্ছে হালকা নীল,
আর্থিং তার হচ্ছে সবুজ বা হলুদ। পরীক্ষায় তুমি পড়ে গেলে টেস্টে ভালো করে প্র্যাকটিস করছো যে আর্থিং তারের বর্ণ কী, আর্থিং তারের বর্ণ কী, পরীক্ষায় গিয়ে দেখলে লাইভ তারের বর্ণ কী, তখন কিন্তু তুমি আর বর্ণ দেখবে না, চোখে সর্ষের ফুল দেখবে। তাহলে লাইভ তারের বর্ণ পড়তে হবে, নিউট্রাল তারের বর্ণ পড়তে হবে, আর্থিং তারের বর্ণও পড়তে হবে। যারা ভালো স্টুডেন্ট সবগুলো পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, এই যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের, এটা হচ্ছে তোমার 2.10, তাহলে উত্তর হবে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। তারপরে কোশ্চেন, কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? দেখো এটা উত্তর হবে 2.10 অর লিখেছি কার্বন। C14 C13 এর অনুপাত নির্ণয় করে, এটা কিন্তু ভর সংখ্যা। হ্যাঁ, তাহলে 2.11। অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি? অতি দীর্ঘ সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে মৌলের সংখ্যা 32টি, উত্তর হবে 32টি। 2.12 পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম কি? 2.12 দেখো 1 থেকে 92 পর্যন্ত প্রাকৃতিক মৌল, আর বাকিগুলো 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে বাকিগুলো হচ্ছে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। একটি হচ্ছে AM। কেন AM লিখেছি? আই এম অলসো অমরেশ মণ্ডল, আমিও স্কুলে যখন সাইন করি AM লিখি, এই জন্য এটাকে লিখেছি। অ্যামেরিশিয়াম, আই এম অমরেশ, এটা হচ্ছে অ্যামেরিশিয়াম। তাহলে এটা আইনস্টাইনিয়াম, সায়েন্টিস্ট থেকে আইনস্টাইন থেকে এসেছে 99। ফার্মিয়াম 100, তুমি যে কোনো তিনটে, আমারটা নাও মনে রাখতে পারো, AM, আইনস্টাইনিয়াম বা ফার্মিয়াম মনে রাখবে। 2.13 জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। তাহলে 2.13 উত্তর হবে চিনি। 2.13 উত্তর হবে চিনি, চিনির সংকেত C12H22O11। গ্লুকোজের সংকেত তোমার C6H12O6। হ্যাঁ, এখান থেকে 2 অণু গুণ করে 1 অণু বাদ দেবে, দেখবে তুমি গ্লুকোজের সংকেত পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আর অক্সিজেন হচ্ছে 12, তাহলে এখান থেকে H2 বাদ দিয়ে দাও, পেয়ে যাবে চিনির সংকেত। নেক্সট 2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? এটি উত্তর হবে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হবে কোন শক্তি দায়ী? উত্তর হবে তড়িৎ শক্তি। নেক্সট হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণটা হলো, এবং পরেরটা 2.15 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড উৎপন্ন কোন গ্যাস, যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠিটি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলবে? তো মনে রাখবে জলের তড়িৎ বিশ্লেষণে কী ঘটে? H+ এবং OH- এবার ক্যাথোড, ক্যাথোড হচ্ছে তোমার নেগেটিভ তড়িৎ দেয়, এখানে পজিটিভ ক্যাটায়নটা আসবে, সে একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে, এবং দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। হাইড্রোজেন গ্যাস হচ্ছে তোমার স্বার্থপর গ্যাস, যে গ্যাস নিজেই জ্বলে, এখানে বলেছে গ্যাসটি নীল শিখায় জ্বলে, তাহলে হাইড্রোজেন স্বার্থপর গ্যাস। অক্সিজেন কিন্তু স্বার্থপর নয়, কারণ অক্সিজেন নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। দেখো পরের কোশ্চেন, এবার একটা ম্যাচিং এসছে। দেখো পরীক্ষায় মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করতে চাও, ম্যাচিংয়ে তোমাকে 4-এ 4 তুলতেই হবে, এবং যে সমস্ত ছাত্র পাস করতে চাও, ম্যাচিংগুলো যত আছে সমস্ত আমি করে দেবো, এবং প্রতিদিন একটা করে ভিডিও পাবে ফিজিক্যাল সায়েন্স, দেখে নাও। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে বলো না, তাহলে তোমার অল নোটিফিকেশানে ক্লিক করবে, দেখবে প্রতিদিন তুমি নোটিফিকেশান পাবে এবং ভিডিও পাবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। থার্মিট পদ্ধতিতে কি নিষ্কাশন করা যায়? উত্তর হবে লোহা, অ্যামালগামে কি মানে এটা কি হবে? সোডিয়াম এবং মার্কারি, NaHG। অ্যামালগাম কি বা পারদ সংকর, মানে যে ধাতু সংকরে একটা উপাদান থাকবে পারদ, সেটি হচ্ছে অ্যামালগাম বা পারদ সংকর। বায়োপলিমার, যে পলিমার ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা বিশ্লিষ্ট হয়ে মাটিতে মিশে যায়, সেটা হচ্ছে বায়োপলিমার। নিউক্লিক অ্যাসিড, ওকে। PVC, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PVC? আই নো দ্যাট, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এর মনোমার কী হবে? পলি শব্দটা থাকবে না, তাহলে এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটার সঙ্গে এটা রিলেটেড, কী হবে? ভিনাইল ক্লোরাইড। নাইট্রোলিন কি? এটা তুমি বই পেয়ে যাবে, দেখে নাও। দেখো এখানে যেমন দেওয়া আছে
1100 ডিগ্রি সি তাপমাত্রা উত্তপ্ত ক্যালসিয়ামের কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ হয়। এই ধূসর বর্ণের কঠিন মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। ঠিক আছে, দিয়ে বিক্রিয়াটা দিয়ে দেবে পেজ নাম্বার 121-22 অভিনব। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলেছে একটি আম্লিক গ্যাসের নাম কি? একটি আম্লিক গ্যাস হচ্ছে, দেখো এখানে লিখে রেখেছি, আম্লিক গ্যাস হচ্ছে 2.17 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আম্লিক গ্যাস, কারণ CO2 হবে, SO2 হবে, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, এগুলো আম্লিক গ্যাস, এগুলো জলের সাথে মিশে অ্যাসিড তৈরি করে। এটা হবে কার্বনিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তাহলে 2.18 শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? ধরো ওয়াশরুমে তুমি যাবে, ভালো স্মেল নয়, দুর্গন্ধই, বিশেষ করে স্কুলে। হ্যাঁ, বাচ্চারা দেখবে জল দেয় না বাথরুমে, তখন খুব নোংরা গন্ধ করে, তখন বলবে ইস কী গন্ধ। তাহলে সেটা হচ্ছে উত্তর হবে অ্যামোনিয়া। কি উত্তর হবে? অ্যামোনিয়া। নেক্সট হচ্ছে, তবে আমি কিন্তু ছাত্রদের দোষ দিচ্ছি না, ছাত্রদের অত্যন্ত আমি ভালোবাসি এবং স্নেহ করি। সকলে নিজের মতো করে স্কুলে যে টয়লেট আছে সেখানে অবশ্যই জল ঢেলে পরিষ্কার রাখবে। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? তাহলে উত্তর হবে অ্যামোনিয়া প্লাস HCl, অ্যামোনিয়াম ক্লোরাইড। দুটোই দেখো গ্যাস লিখেছি, জি ফর গ্যাস, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর খারাপ লাগলে তুমি ডিসলাইক বা কোনো কমেন্টস করে জানাবে, এবং তোমরা কী ধরনের ভিডিও চাও জানাবে। এরপরে এটা পার্ট 1 ভিডিও দিলাম, এরপরে দেখবে সমস্ত অ্যান্সার বিভাগ খ এবং গ, ফার্স্ট পেজ যেটা 32 থেকে শুরু 35 উত্তর দেব। তো বলি শেষ কথা, তোমার অবশ্যই চ্যানেলে থাকতে গেলে, মানে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো। ওকে।